রুদ্রনীল ঘোষ সঙ্গে তো তার সঙ্গে বিভিন্ন সিনেমায় একই সেটে দেখা গেছে। বিশেষত আমার ওই ফিল্মটার নাম এখন মনে পড়ছে না খুব একটা, যে চা নিয়ে আসার যে, হ্যাঁ, খুব পপুলার হয়েছিল একটা সময়। হই হই করে যুব সমাজ দুপুরবেলায় বেরিয়ে পড়ছে এবং প্রেমিক প্রেমিকারা বিশেষত তারাও কিন্তু হাত ধরে সিনেমামুখী সেই সময়টা। এবার রুদ্রনীল ঘোষের তো একটা আলাদা রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে এখন, এর আগেও ছিল। আমি বলছি এতে এই যে ফিল্মের যে সম্পর্কটা, এটা যেটা ছিল এটা এখন মানে কি কোনো জায়গায় নাকি এখনও রেল লাইনের মতন যোগাযোগ? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে প্রফেশনাল আইডেন্টিটি এবং পার্সোনাল আইডেন্টিটি আলাদা। কারণ আমি যখন দেবের সাথে কোথাও দেখা হচ্ছে বা চিফ মিনিস্টারের সাথে কোথাও দেখা হচ্ছে বা রুদ্রনীলের সাথে দেখা হচ্ছে, আমি তখন যদি প্রফেশনাল সেট থাকে আমি তাকে উইথ অল ডিউ রেসপেক্ট কথা বলি, এবং আপনি আমার কোনো আলোচনায় দেখতে পাবেন না যে আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করেছি। উল্টে অনেক পলিটিক্যাল পার্টির লোকজন, বিভিন্ন আইটিএসএলের লোকজন, তারা আমাকে গালাগাল করে এসে ইত্যাদি করে, কিন্তু আজ অবধি আমি যখন টিভিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ডেটা নিয়ে কথা বলছি, আমি চিফ মিনিস্টারকে রেফার করার আগে বলছি অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কারণ এইটা আমার শিক্ষা বলে আমি মনে করি। আমার মমতা ব্যানার্জিকে নিয়ে আপত্তি থাকতেই পারে, কিন্তু তিনি আমার মুখ্যমন্ত্রী, এটা আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই। কারণ এটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের বিরোধিতা থাকবে। ফলে রুদ্রনীল ঘোষের সাথে যদি আমার দেখা হয়, আমি আজকে দেবকে নিয়ে কথা বললাম, রাস্তা বেরিয়ে যদি আমার দেবের সাথে দেখা হয়, আমি তাকে আমার সহকর্মী, একসময় সহ অভিনেতা, বাংলার হিরো, কারণ আলটিমেটলি তো দেব বাংলার অর্থনীতিতে কন্ট্রিবিউট করেছেন, আমার কেরিয়ারে তার ভূমিকা রয়েছে, আমি তো সেটা অস্বীকার করতে পারি না। এখন দেব কেন দুর্নীতিকে সমর্থন করছেন, দেব কেন একটা পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি পলিটিক্যাল ময়দানে তার সাথে আমার আদর্শের ডিফারেন্স থাকবে, আমি তাকে ক্রিটিসাইজ করব, তার সাথে অন্যরকম আলোচনা হবে। কিন্তু অভিনেতা হিসেবে আমার যদি এক মঞ্চে কাজ করতে হয়, সেটাই হচ্ছে প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট, যে আমি যখন তার সাথে পর্দায় দাঁড়িয়ে আছি, আমি যখন তার সাথে থিয়েটার মঞ্চে দাঁড়িয়ে আছি, তখন চরিত্রের হয়ে কাজ করছি আমি তখন আমার অডিয়েন্সের কাছে দায়বদ্ধ। সেখানে কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, এইভাবে আমি অন্তত জাজ করি না। কারণ আমার অডিয়েন্সের মধ্যে যারা আমাকে দেখেন, তারা কি সবাই আমার কথায় পক্ষে কথা বলেন? একদম আপনি ব্রহ্ম, এটা তো হতে পারে না। আমার বিপক্ষের লোকও টিকিট কেটে আমার ছবি দেখতে আসবেন, ইউটিউবে আমার ভিডিও দেখেন, এই মুহূর্তেও দেখছেন যারা, তারা অনেকেই আমার বিপক্ষের মানুষ হতে পারেন, কিন্তু আমি তো তাদেরকে ডিসরিগার্ড করতে পারি না যে ভাই আপনি আমার মতের পক্ষে নয় বলে আপনি ভাগুন, এটা তো হতে পারে না। যারা এই অ্যাপ্রোচে কাজ করে তাদের নিয়ে আমার আপত্তি আছে। আমার একটা জিনিস জানার আছে যে এই যে একটা ছোট বয়সে ওই রকম একটা মানুষের সঙ্গে মানসিকতা ম্যাচ করে এই যে একটা অভিনয়, সরাসরি ক্যামেরা চলছে, আমি বলছি এর তো একটা অনুপ্রেরণা নিশ্চয়ই আছে। এক, দ্বিতীয় কথা, এই যে এত বড় গ্যাপ, এইটাকে মেকআপ করা যায় কী করে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি অন্তত, আপনি যদি রুদ্রনীল ঘোষের কথা বলেন, আমি রুদ্রনীল ঘোষের সাথে কিছুদিন আগেই আবার বছর কুড়ি পরে বলে একটা ছবিতে অভিনয় করলাম, এবং তার লেটেস্ট ময়দান ছবিটি আমি দেখলাম, সেখানে তিনি চমৎকার অভিনয় করেছেন। রুদ্রনীল ঘোষকে আমি অভিনয়ের প্ল্যাটফর্মে, মানে যখন তিনি সেটে আসছেন, সেখানে আমি অন্তত আমার সামনে থাকাকালীন তাকে রাজনীতিবিদ হিসাবে কোনো কথা বলতে দেখিনি। আমার মনে হয়েছে সেটাই তার প্রফেশনাল বিহেভিয়ার। তিনি সেটের বাইরে কি করছেন না করছেন সেটা নিয়ে আমার কনসার্ন না, কিন্তু যখন অভিনেতা বা পারফর্মার আপনাকে সেই কমফোর্ট জোনটা দেবেন, তার সাথে আমার বাইরে চায়ের আড্ডায় কোনো মিটিংয়ে চা খেতে খেতে বিজেপি নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু আমি যখন তার সামনে স্ক্রিপ্ট নিয়ে আড্ডা মারছি, কথা বলছি, কোনোদিন আমি বিজেপি রুদ্রনীল ঘোষকে আমি সেটে দেখিনি। আমি অভিনেতা রুদ্রনীল ঘোষকে দেখেছি যতদিন, এবং এই কমফোর্টটা তৈরি হয় বলেই আমার মনে হয় যে অভিনেতারা কাজ করতে পারেন। কারণ অভিনয় যখন হচ্ছে, সেখানে একটা আত্মিক, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। ফলে সেখানে যদি মানে এই ব্যক্তিগত প্রিজুডিসেসগুলো যদি আপনি চাপিয়ে দিতে চান, সেটা অনেকেই করে, অনেক অভিনেতার ক্ষেত্রেই সেটা হয়, তিনি মানে তার ব্যক্তিগত ধ্যান ধারণা, আদর্শটাকে অন্যের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই চাপিয়ে দিতে গিয়েই বিরোধ হয়। সে থিয়েটারে বহু কর্মীর ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। কিন্তু অন্তত রুদ্রনীল ঘোষের সাথে, তার সাথে দীর্ঘদিন কাজ করেছি, লেটেস্ট ফিল্ম করলাম, আমি কখনো এসে দেখিনি যে আমি বিজেপি নই বলে তিনি বিজেপির চোখ দিয়ে অন্তত সেটে আমাকে দেখছেন বা তার সাথে কথা বলছেন। আমি তাকে রুদ্রনীল ঘোষ হিসাবে দেখছি, পাঠ মুখস্থ করছি, সিনটা নিয়ে ইম্প্রোভাইজ করছি, তিনি 4টে ইনপুট দিচ্ছেন, আমি 4টে ইনপুট দিচ্ছি, রিহার্সাল করছি, পাঠ করছি, চলে আসছি।
ফলে এই পরিবেশটা অন্তত আমি এই ধরনের অভিনেতাদের থেকে পেয়েছি বলে আমার অন্তত রাজনৈতিক ইডিওলজিতে তার বিরোধিতা থাকলেও আমার কোনো ডিসকমফোর্ট হয়নি। আগামীতে যদি তারা তাদের স্ট্যান্ড বদলে নেন তখন সেটা অন্য কিছু হতেই পারে। আমি আমি যেটা জানতে চাইলাম প্রথম ভাগে, এই যে এত ছোট বয়সে অভিনয়ে আসার তার অনুপ্রেরণাটা ঠিক কোথায়? দেখুন, ছোট বয়সে অভিনয়ে আসার আমার কোনো অভিনয়ের মেথডিক্যাল স্কুলিং কিছু নেই। আমি থিয়েটারের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমি কোনো অভিনয় বা ড্রামা স্কুল, ড্রামা ক্লাব ইত্যাদির কোনো অংশীদার কোনো দিন ছিলাম না। আমি আগে আবৃত্তি পাঠ করতাম ছোটোবেলায়, সেইখানে আমাকে বিভিন্ন জাজ যারা আসতেন, সে সময় টেলিভিশনের অনেক ডিরেক্টররা আসতেন, অভিনেতারা আসতেন, তো সেখান থেকেই আমি প্রথম রেফারেন্স পাই। আমাকে আমার বাড়িতেও কেউ কোনো দিন ফিল্ম মিডিয়ার সাথে যুক্ত ছিল না, সবাই অন্যান্য প্রফেশনের লোক। তো সেখান থেকে আমার অভিভাবকদের তারা বলেন যে ওর তো প্রেজেন্টেশন ভালো, উচ্চারণ ভালো, কথা বলতে ভালো পারে, তো ওকে যদি অভিনয়ে আনেন। এবার মা বাবারাও খুব একটা এই ব্যাপারে জানতেন না, তারাও বলছিলেন হ্যাঁ ঠিক আছে তাহলে হতে আপনারা দেখে নিন, আমরা তো এই ব্যাপারটা জানি না। তো তারপরে আমার যেটা সুবিধে হয়েছিল, যে দিক থেকে আমি বেনিফিটেড এবং প্রিভিলেজড বলে আমি মনে করি, আমি প্রথম ক্যামেরার সামনে আসি যাদের সামনে পাঠ করতে ইন্দ্রাণী হালদার, কৌশিক সেনদের মতো অভিনেত্রীদের সাথে। তারপর কখনো সৌমিত্র চট্টোপাধ্যায়, কখনো মিঠুন চক্রবর্তী, কখনো সাবিত্রী দেবী, এমন অভিনেত্রীদের আমি পেয়েছি এবং এমন ডিরেক্টরদের আমি পেয়েছি, সেটা রাজ চক্রবর্তী থেকে শুরু করে আমি যদি পিছনে চলে যাই, রিঙ্গোদা থেকে যিশু দাশগুপ্ত, দেবাংশু সেনগুপ্ত, বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করেছি। এবং সেইটাই বোধহয় আমার খানিকটা মাস্টার ক্লাস হয়ে গেছে, সোজা ব্যাপার। তার কারণ কাজের অভিজ্ঞতা থিওরিটিক্যাল অভিজ্ঞতার থেকে অনেকটা বেটার এক্সপিরিয়েন্স দেয়। এবং বিভিন্ন সময় বিভিন্ন সিনিয়র অ্যাক্ট্রেসদের সাথে কাজ করেছি, খরাজ মুখোপাধ্যায় থেকে শুরু করে, আপনি রুদ্রনীলবাবুর কথা বললেন, এরকম বহু, তালিকা শেষ হবে না। সেই সমস্ত অভিনেত্রীদের সাথে কাজ করতে করতে আমার যে এক্সপোজারটা তৈরি হয়েছে, তাদের যে ট্রেনিং, এবং এখন যেটা মিসিং বলে আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে রিহার্সাল এবং এই মেন্টারশিপ। আমার এখনও মনে আছে, আপনি চিরদিনই তুমি যে আমার কথা বলছেন বলে, যে রাজ চক্রবর্তীর লিডারশিপে আমাদের মাসের পর মাস, কারণ আমি ওই করে কথা বলা গ্যারেজের চরিত্র, আমি একটা আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে সেই সময় বিলং করছি, আমি ওই ডিকশনটাই বুঝতে পারছি না যে একটা গ্যারেজের ছেলের কীভাবে পাঠ করব। কিন্তু এন কে সলিল, অভিমন্যু দা, তারপরে রাজ চক্রবর্তী স্বয়ং, এরা মিলে, রুদ্রনীল ঘোষ ছিলেন, এর প্রপার ওয়ার্কশপ হয়েছে। সেখানে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি কীভাবে কথা বলবো, এই একটু বেঁকিয়ে কথা বলা, একটু ঘাটটা এরমভাবে কথা বলা, এই যে গ্রুমিং, এইটা অবভিয়াসলি একজন অভিনেতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে মিঠুন চক্রবর্তীর কথা বলবো, হাদা ভোদা ফিল্মে কাজ করেছি, ডান্স বাংলা ডান্সে দীর্ঘদিন কাজ করেছি, আবার দ্বৈত চরিত্র সবথেকে বড়, এবং সেইখানে আমি সবথেকে বড়, আমার এখনও মনে পড়ে যে আমি এতগুলো দিন কাটিয়ে ফেললাম, এখন যখন মহাগুরুর সাথে আমার দেখা হয়, আমি সত্যি ভাবি যে আমি জীবনের 6-7 বছর এই ব্যক্তিত্বের সাথে কাটিয়েছি। ছোটোবেলায় কোনো দিন তিনি ফিল করতে দেননি যে তিনি মিঠুন চক্রবর্তী। আমরা যারা ওনার সহকর্মী বা সেখানে দাঁড়িয়ে কলিগ হিসেবে থাকতাম, বাচ্চারা, আমরা ভাবতাম হয়তো আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই বয়সী একটু লম্বা টাইপের লোক। তিনি সবসময় এরকম একটা ইমেজ তৈরি করে রাখতেন। কিন্তু ওই যে কন্ট্রোলটা, ওই যে কমিউনিকেশান, সেটা আমাদেরকে যে মাস্টার ক্লাস দিয়েছে, মিঠুন চক্রবর্তী সেটে বসে আছেন, মিঠুন চক্রবর্তী সিনটা বুঝিয়ে দিচ্ছেন যে এইভাবে করা উচিত, এবং আমরা সেটা ওই বয়সে আমি বুঝতেই পারছি না যেটা কে বলছে। এখন এসে যখন মাঝে মধ্যে ভাবি চোখ বন্ধ করে যে আমি কি পেয়েছি আমি হয়তো নিজেই জানি না, কোনো দিন হয়তো অনুভব করতে পারিনি সেইটা। এইগুলো অ্যাকচুয়ালি এক ধরনের ট্রেনিং হিসেবে কাজ করেছে আমার, এবং বড় বড় ডিরেক্টর, অভিনেত্রীদের যে ইনপুট, তাদের সাথে থাকা, আমার এখনও মনে আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আমার তো সিন হয়ে গেল, আমি গ্রিন রুমে বসে থাকতাম, আমার হয়তো হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার কথা, আমি 1 ঘন্টা বসে থাকতাম। এত চমৎকার কথা বলতেন, এত সুন্দর, কোথায় ইতালি সিনেমা, সেটার সাথে কি সম্পর্ক, কেন রবীন্দ্রনাথের লেখার সাথে আজকের সাহিত্যের কি পার্থক্য, এই নিয়ে গ্রিন রুমটা মনে হচ্ছে একটা বোধহয় কোনো সেমিনার করতে এসেছি। এই যে আমেজটা, এগুলো ইম্পর্ট্যান্ট, পড়াশোনাটা ইম্পর্ট্যান্ট, কারণ আমি শিখেছি এই সমস্ত অভিনেতাদের থেকে যে পড়া বা বৌদ্ধিক চেতনার জাগরণটাই আসলে তোমার মঞ্চে হচ্ছে। তুমি ব্রেনলেস হয়ে মঞ্চে গেলে হবে না, তুমি চরিত্রকে রিফ্লেক্ট করছো। অরুণবাবু সিনিয়র অভিনেতা আমাকে একটা কথা বলেছিলেন, খুব মজা লাগে এখনও সেটা ভাবলে। উনি বলেছিলেন যে আচ্ছা অভিনেতাদের কাজ কী? কী কাজ? বলছে অভিনেতাদের কাজ হচ্ছে মুখে রং চং মেখে মিথ্যে কথা বলা, কিন্তু মিথ্যে কথাটা এমনভাবে বলা
যাতে মানুষ মনে করে সে সত্যি বলছে। খুব বড় কথা, খুব মজা করে বলেছিলেন একটা থিয়েটারের ওয়ার্কশপে আমাকে। আমি তখন বুঝেছিলাম যে উনি কী বলার চেষ্টা করছেন, যে একটা মিথ্যেকে সত্যি প্রতিপন্ন করাই আসলে অভিনেতার কাজ, এবং সেটা মোটেই কথা মানে মুখের কথা নয়, সেটা যে যত ভালোভাবে পর্দায় মিথ্যে কথা বলতে পারবো সে তত বড় অভিনেতা আসলে। সেই চরিত্রটাকে ধারণ করার জন্য তো আমার বৌদ্ধিক মনন চিন্তনের বিকাশ দরকার। সেটা যদি না হয় তাহলে সেই অভিনয়টা মানে তখন অন দ্য ফেস বোঝা যাবে যে জমছে না, চরিত্রের সাথে মানে ক্যারেক্টারের সাথে পারফর্মার আলাদা হয়ে গেছে, সেটা দুটো এক পয়েন্টে মিলছে না। একদমই তাই। আমি শেষ করব এই প্রশ্নটা দিয়ে, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? এটা গেল অভিনেতা। আর আরেকটা দিক, ডিরেক্টরদের কথা তুমি বলছিলে, আমার দুজন ডিরেক্টরের কথা মনে পড়ে গেল, একজন ঋত্বিক ঘটক, একজন সত্যজিৎ রায়। কোথায় মানে এগুলো তো নম্বরে শেষ করা যাবে না যে ইনি এক ইনি দুই। আমি বলছি কোথায় এদের পার্থক্য, এনাদের যে পার্থক্যটা কোথায় কাজের হতে পারে সে এইটা কীভাবে লক্ষ্য করা? দেখুন, ফিল্মের ছাত্র হিসেবে আপনি যদি আমাকে বলেন তাহলে উত্তম কুমার ভার্সেস সৌমিত্রর মধ্যে আমি সৌমিত্র চ্যাটার্জিকে এগিয়ে রাখি এই কারণ ভার্সিটালিটির দিক থেকে। আবার আপনি যদি অর্ডার হিসাবে বলেন তাহলে উত্তম কুমার, তার কারণ দুজনের দুটো অ্যাপ্রোচ অফ পারফরমেন্স আছে। তার কারণ উত্তম কুমার যেভাবে কমিউনিকেট করতেন নিজের প্রেজেন্টেশনকে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কমিউনিকেশন অনেক আলাদা। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে একজন অভিনয়ের ছাত্র হিসেবে আমি ভার্সেটালিটি অনেক বেশি দেখেছি। উত্তম কুমারের কিছু লিমিটেশনস ছিল সেই জায়গায়। উত্তম কুমার অবভিয়াসলি তার মানে অভিনয়ের নিয়ে বিচার করার যোগ্যতা বা সাধ্য মেধা কোনোটাই আমাদের নেই, কিন্তু আমি অডিয়েন্স হিসেবে যদি দেখি, ছাত্র হিসেবে দেখি, তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে আমি কোথাও গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি বেশি বায়াসড আপনি বলতে পারেন। আর সত্যজিৎ রায় ভার্সেস ঋত্বিক ঘটক ডিবেটে অবভিয়াসলি আমি ঋত্বিক ঘটকের প্রতি বায়াসড। তার কারণ এই নয় যে সত্যজিৎ কি খারাপ ছবি বানান সেটা নয়, তার অনেক কারণ আছে। তার কারণ তার মেকিং, তার ছবির যে মানে এক্সফ্যাসি অ্যাপ্রোচ, এবং আরেকটা দিকে আমি সত্যজিতের থেকে ঋত্বিককে এগিয়ে রাখি ফিল্ম মেকার হিসেবে, সেটা হচ্ছে যে কনটেক্সট ইন ফিল্ম মেকিং। আপনাকে মাথায় রাখতে হবে যে সত্যজিৎ রায় কিন্তু আর যাই হোক এ কথা অস্বীকার করা যায় না যে তিনি কিন্তু একটা লেভেলের পরে প্রিভিলেজ ফিল্ম মেকার ছিলেন। আমি অন্তত যেহেতু ফিল্মের ছাত্র হিসেবে শুধু ক্যামেরার সামনেটা নয় পেছনটাও যেহেতু স্টাডি করেছি, এবং স্বয়ং সত্যজিৎ রায় নিজে ঋত্বিক ঘটককে নিজের থেকে এগিয়ে রাখতেন। তিনি বহু সাক্ষাৎকারে বলেছেন যে ও এগিয়ে আছে, এবং সেটা তিনি নিজেও ভালো করে জানতেন, কিংবদন্তি হয়েও তিনি জানতেন। ফলে ঋত্বিক ঘটকের কনটেক্সট অফ মেকিং, তার ল্যাঙ্গুয়েজ আমার সত্যজিৎ রায়ের ল্যাঙ্গুয়েজের থেকে পাওয়ারফুল মনে হয়। কিন্তু দুজনেই তারা দেখুন এটা খুব মুশকিল, মানে রবীন্দ্রনাথ শেক্সপিয়ার কম্পেয়ার করার মতো বিষয়টা। তার কারণ এনারা এমন একটা জায়গায় জিনিসটাকে সেট করে রেখেছেন যেটা আবার আমার মনে হয় যে এখন আমাদের কাছে একটা বার্ডেন হয়ে গেছে। আমি অনেককেই বলি যে কোনো সভ্যতা সংস্কৃতিতে এই রকম একটা স্টলওয়ার্ড মানে গোল্ডেন পিরিয়ড আসা আসলে ডেট্রিমেন্টাল। তার কারণ ওই যে পিকটা আমরা কন্টিনিউয়াস রেফার করছি, আপনি দেখুন আমরা কিন্তু ওই হ্যালুসিনেশনের বাইরে বেরোতে পারছি না। আমরা সত্যজিৎ, ঋত্বিক, রবীন্দ্রনাথ, এই যে একটা মানে স্বর্ণ যুগ পার করে এসেছি, একটা নবজাগরণ পার করে এসেছি সমস্ত কৃষ্টিতে, সেইটা কোথাও গিয়ে না আমাদের টানছে পেছনে, এগোতে দিচ্ছে না। এখনও বাংলা ছবিতে উত্তম কুমারকে দরকার পড়ছে অতি উত্তমে। আমি বলছি না সেটা খারাপ, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কালচারালি আমরা কিন্তু এখনও ডিপেন্ডেন্ট অন উত্তম কুমার। এখনও ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার করতে হচ্ছে, তার থেকে করতে হচ্ছে। এর অনেক সাইড এফেক্টস আছে। সেই সাইড এফেক্টসগুলোতে আসলে আমরা কালচারালি সাফার করছি, কারণ আমরা ওই রবীন্দ্র উত্তর যুগে পরবর্তী ক্ষেত্রে সাহিত্যে কিছুটা আনার চেষ্টা হয়েছিল, কিন্তু তারপরে কোথাও গিয়ে এখন মানে এই পোস্ট মডার্ন অ্যাপ্রোচে বা এই নিউ মিডিয়া অ্যাপ্রোচে আমরা আবার কোথাও গিয়ে আমরা পিছু টানটা বোধহয় অনুভব করছি। সেজন্য এখনও ওই টিপিক্যাল মানে রাবীন্দ্রিক অ্যাপ্রোচ, সত্যজিতের অ্যাপ্রোচ, মানে যে কোনো জিনিসের আপনি যদি ফিল্ম ল্যাঙ্গুয়েজ স্টাডি করেন দেখবেন অধিকাংশ ফিল্ম মেকার তারা হাইলি ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিল্মস। তারা কিন্তু মডার্ন অ্যাপ্রোচে, এবং আমি জানি না বেশিরভাগ ক্ষেত্রে তারা মডার্ন ফিল্মের সাথে তারা খুব একটা অ্যাসোসিয়েটেড হতেও চান না। এটা আমি অনেক বিখ্যাত ডিরেক্টরদের মানে তাদের সাথে আলোচনা করেও দেখেছি। তারা কোথাও গিয়ে মানে নিউ রিয়ালিজম, মানে যেগুলো থেকে সত্যজিৎ রায়রা অনুপ্রাণিত হয়েছিলেন, নিউ ওয়েভ, এক্সপ্রেশনিজম,
এই যে কাল্ট ক্লাসিক মুভমেন্টস ইন কালচার, সেগুলো খুব বড় বার্ডেনও বটে। সেগুলো যেমন এক্সপ্রেশনের চূড়ান্ত জায়গায় নিয়ে গেছে আমাদের সভ্যতা সংস্কৃতিকে, একই রকমভাবে এখন আমরা বুঝতে পারছি একটা বোধহয় কেউ একটা দড়ি বেঁধে রেখেছি, দড়িটায় খুলতে হবে। খুলে এবার মডার্ন অ্যাপ্রোচ অফ ফিল্ম মেকিংয়ের সাথে আমাদের একটু এক্সপেরিমেন্ট করতে হবে, ইনোভেট করতে হবে। সেইটা করলে আমার মনে হয় যে আর উত্তম ভার্সেস সৌমিত্র না করে নতুন এ ভার্সেস বি অন্য একটা কিছু আলোচনায় আসতেই পারে। আমার ঠিক মনে পড়ে ঋত্বিক ঘটকের যারা সমালোচক তারা বলে তার তো জীবন নিয়ন্ত্রণের বাইরে ছিলেন, তিনি মাত্র 6টা ফিল্ম করলেন, তারপরে আর ফিল্মের নেশাটাই কোথায় চলে গেল, অন্য নেশায় নিমজ্জিত হয়ে গেল। এর একটা ব্যাপার, বিষয়টা কি এরকম? দেখুন, ঋত্বিক ঘটককে বিচার করবার মতো যোগ্যতা আমার তৈরি হয়নি। সত্যি কথা বলতে কি, আমি তাকে বিচার করছি না, আমি তার দর্শক বা পাঠক হিসাবে বলছি। ঋত্বিক ঘটকের তিনি কটা ছবি বানিয়েছেন বা কী করেছেন সেই হিসাবে আমি তাকে বিচার করছি না। তার কারণ একাধিক ছবি বানাবে, যদি নাম্বার অফ ফিল্মের সাপেক্ষে আপনি একজন ডিরেক্টরকে বিচার করেন, তাহলে তো স্বপন সাহার ছবি সত্যজিৎ রায়ের ছবির থেকেও বেশি। আপনি কি বলবেন যে সত্যজিৎ রায় ইজ নট এলিজেবল টু গেট দ্য অস্কার? এটা তো হতে পারে না। তো ফলে আমি সেই হিসেবে আবার স্বপন সাহাকেও ছোটো করছি না। আমি বলছি দেখুন, প্রত্যেকটা মানুষের তো একটা অ্যাপ্রোচ আছে, তার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এবার সেই ল্যাঙ্গুয়েজটা কতটা ইম্প্যাক্টফুল। একটা ছবি তৈরি হয়েছে, হাজার হাজার কন্টেন্ট প্রতিদিন তৈরি হচ্ছে, কিছু জিনিস মানুষের মনে দাগ কেটে, কেন আমরা ঋত্বিক ঘটককে ভুলতে পারিনি, কেন আমরা হীরক রাজাকে ভুলতে পারিনি? তার কারণ হচ্ছে এই যে ইমপ্যাক্ট, এই যে ইমেজের ব্যবহার। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আছি, অন্তত বলে দিতে পারি যারা অর্থ পাচ্ছেন, ছবি বানাচ্ছেন, 90% প্রডিউসার ডিরেক্টর, তারা ছবির ভাষাটা নিয়ে ভাবছেন না। তারা শুধুমাত্র একটা মেকানিক্যাল রিপ্রোডাকশান করে চলেছে। সোজা ব্যাপার, মেকানিক্যাল রিপ্রোডাকশান অফ আর্ট হচ্ছে। তাদের কিছু কমন প্রিজুডিসেস আছে, কিছু কমন ভাষা আছে, তারা আগের কিছু কমন জিনিসপত্রকে বেঞ্চমার্ক হিসেবে ধরছেন এবং সেটাকে ক্লোন করছেন। কিন্তু ঋত্বিক ঘটককে নিয়ে আজকে 2024-এ দাঁড়িয়ে কেন আমরা আলোচনা করছি? তার কারণ ওই ইমেজ ওই সময় দাঁড়িয়ে ভাবা, আপনি ছেড়ে দিন এদের ফিল্ম ল্যাঙ্গুয়েজ ছেড়ে দিন। ফর এক্সাম্পল ইনোভেশন, আমি সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা জানতে পেরেছিলাম, যেহেতু আমি নিজেও রায় সোসাইটির পার্টও বটে, তাদের সন্দেশ পত্রিকার বিচিত্রপত্র ইত্যাদিতে আমি খুবই স্বল্প কন্ট্রিবিউটও করি পাঠক হিসেবে, সদস্য হিসেবে। সেই সূত্রে আমরা গবেষণা করতে গিয়ে জানতে পেরেছিলাম যে সত্যজিৎ রায়ের যে ওই হাড়ি পড়ছে, মন্ডা মিঠাইয়ের হাড়ি, 3টে শট আপনি দেখতে পাবেন। একটা হাড়িগুলো ধেয়ে আসছে, হাজার হাজার হাড়ি। একটা হচ্ছে হাড়িগুলো একদম পড়ছে আকাশ থেকে, একটা হচ্ছে হাড়িগুলো ল্যান্ড করলো। 3টে শট, 3টে আলাদা লোকেশানে নেওয়া, 3টে আলাদাভাবে নেওয়া। এবং এই যখন হাড়ি ল্যান্ড করছে, আমরা সন্দীপ কাপুর থেকে জানতে পেরেছিলাম যে অনেকবার ধরে চেষ্টা করা হয়েছিল যে হাড়িগুলো দড়ি বেঁধে ল্যান্ড করবে, ক্যামেরাটা ট্র্যাকিং হবে। কিন্তু যথারীতি মাধ্যাকর্ষণের নিয়মে হাড়িটা পড়ে সেটা একটু দুলে যাচ্ছে। সেটা কিছুতেই সত্যজিৎ রায়ের পছন্দ হচ্ছে না, যে আরে এটা তো করলে হবে না, হাড়ি একদম স্ট্যাটিক পড়বে, সে একদম ভারী হাড়ি এসে দুম করে পড়লো। এবার একাধিকবার শটটা নেওয়ার পরে তিনি দেখলেন কিছুভাবেই এটা ওয়ার্ক করছে না। তখন তিনি বললেন যে না, এভাবে না করে হাড়িগুলোকে তোমরা দড়ি দিয়ে ফেলার বদলে দড়ি দিয়ে তোলো, আমরা এডিটিংয়ে ওটাকে রিভার্স করব। তখন দেখা গেলো হাড়িগুলো আস্তে টপ করে এসে পড়লো। আজকের দিনে আমরা এই প্রিমিয়ার প্রোটোতে এইসব দেখি বলে আমরা ভাবছি যে আর এমন কি, এটা আমরাই করে ফেলতে পারি। কিন্তু যে সময় 50-এর দশকে, 60-এর দশকে এই নিয়ে কাজ হচ্ছে, সে সময় এটা ভাবা যে ভেজলিন দিয়ে, ফিল্টার দিয়ে কিভাবে ভূতের রাজার নেত্য দেখাবো, এইটা যে ভাবা, সেই জন্যে সত্যজিৎ রায় কিন্তু এগিয়েছিলেন। এবং তারা কি করতেন আসলে, তাদের তো হাজার একটা বার্ডেন ছিল। ফিল্ম স্টক পর্যন্ত গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে কিনতে হতো, এখন তো সেসব কিছুই করতে হয় না, হাতে মোবাইল নিয়ে আমরা বেরিয়ে পড়তে পারি। আমি মাঝে মধ্যে বলি যে আজকের দিনে যদি ফর এক্সাম্পল কেন আমরা কাল্ট ক্লাসিকদের থেকে পিছিয়েছি, আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, সত্যজিতের থেকে একটু পিছিয়ে চলে যান রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এসে আছে, হোয়াট ইজ নেশন। সেই এসেটা আমি যখন পড়ি স্কুল লাইফে, ওখানে বারবার একজনের নাম করছেন রবীন্দ্রনাথ, যে রেনা বলেছেন, এটা রেনার প্রবন্ধে পড়েছি এটা। এবার আমি কিছুতেই বুঝতে পারছি না যে রেনাটা কে। আমি নানা রকমভাবে স্টাডি করছি, গবেষকদের জিজ্ঞাসা করছি,
শিক্ষকদের জিজ্ঞাসা করছি, কেউই ঠিক মানে কনস্ট্রাকটিভ, আমি প্রথমে ভাবছি তাহলে কি ইনি রেনে দেকার্তের কথা বলছেন, তাহলে না, রেনে দেকার্ত তো কন্টেম্পোরারি নয়, রেনে দেকার্ত নেশান নিয়ে সেই সময় কিছু বলার কথাও নয়, তাহলে কার কথা বলছেন উনি? আমি খুঁজতে আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লাইব্রেরিদের সাথে যোগাযোগ করি। তারা আমাকে বলেন প্রশান্তচন্দ্র মহলানবিসের ডায়েরি ঘেটে যে এই রেনা রেনে দেকার্ত নয়, এই রেনা হচ্ছেন একজন পেটি ফরাসি হিস্টেরিয়ান, যিনি সেই সময়ে হোয়াট ইজ নেশন বলে একটা প্রবন্ধ লিখেছিলেন একটা ফরাসি ম্যাগাজিনে। সেই রেনার রেফারেন্সে ওই ম্যাগাজিনে রবীন্দ্রনাথ ঠাকুর ওই হোয়াট ইজ নেশনটা পড়েছিলেন অ্যাবাউট ন্যাশনালিজম। ফ্রান্সের সেই কোথাকার কোন ম্যাগাজিনে একজন ঐতিহাসিক লিখছেন, আজ থেকে এত দশক আগে, ইন্টারনেট নেই, কম্পিউটার নেই, পিআর নেই, ফেসবুক নেই, টুইটার নেই, রবীন্দ্রনাথ ঠাকুর ওইটা খুঁজে বার করেছিলেন, পড়েছিলেন, সেই রেনার লেখাকে ইন্টারপ্রেট করে রবীন্দ্রনাথ হোয়াট ইজ নেশন লিখছেন। তাহলে আপনি ভেবে দেখুন, যদি টুইটারের যুগে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তাহলে কী হতো, যেখানে এক ক্লিকে সমস্ত ইনফরমেশান পেয়ে যাই। আসলে আমরা আজকের দিনে ইন্টারনেটটা আমাদেরকে আরও বিস্তৃত করার বদলে সীমিত করে দিয়েছে। ইন্টারনেট আসলে আর আন্তর্জাতিক নেই, এটা জাতীয় প্রোডাক্টে পরিণত হয়েছে। ইন্টারনেট আমাদেরকে যে গণতন্ত্র দেওয়ার কথা ছিল, যে ফ্রিডম অফ থিঙ্কিং দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি। তার কারণ হচ্ছে যে আমরা ইন্টারনেট বলতে যে ধরনের সাইটগুলোতে নিজেদেরকে আটকে ফেলেছি, সে আমাদেরকে উন্মুক্ত হতে না দিয়ে বরং টেনে রাখছে। এই জুকারবার্গের সাইট, এলন মাস্কের সাইট আমাদেরকে টেনে রাখছে, সে বাড়তে দিচ্ছে না, ভাবতে দিচ্ছে না, কনস্ট্যান্ট স্ক্রোল করে যাচ্ছি যে এই বুঝি নতুন কিছু এলো, এই বুঝি নতুন কি। তাহলে আজকে টুইটারের দিনে টুইটার যদি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় পেতেন, কী করতেন? এই যে সত্যজিৎ রায়ের কথা আপনি বলছেন, আজকের দিনে আমরা নতুন ফ্যান্সি টার্ম শিখেছি, পাবলিক রিলেশন, পিআর, মার্কেটিং, এই সমস্ত। আপনি চিন্তা করে দেখুন তো, যে সত্যজিৎ রায় সেই সময় কলকাতায় বিশপ লেফ্রয় রোডে বসে জাপানের ফিল্ম মেকারের সাথে কানেক্ট করছেন, জার্মানির ফিল্ম ফেস্টিভ্যালে কানেক্ট করছেন, চিঠি দিয়ে, পোস্ট কার্ড দিয়ে, যেখানে 7 দিন ধরে বসে থাকতে হতো একটা লেটারের রিপ্লাইয়ের অপেক্ষায়, 15 দিন ধরে বসে থাকতে হতো। সেই সময় দাঁড়িয়ে যদি তিনি ফিল্ম ফেস্টিভ্যালের এত বড় নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে আজকের দিনে ফেসবুক যদি সত্যজিৎ রায় পেতেন তাহলে কী হতো? তাহলে ওই রেনা যদি কোথায় কোন ফরাসি ম্যাগাজিনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যদি সেইটা পড়ে এখানে ইন্টারপ্রেট করতে পারেন, তাহলে লিঙ্কডইন যদি রবীন্দ্রনাথ ঠাকুর পেতেন তাহলে কী করতেন? আমি তো সেটাই ভেবে মাঝে মধ্যে ভাবি। আসলে যেটা বললাম, এই এলন মাস্ক, জুকারবার্গ, এদের সাইট আমাদেরকে টেনে রেখেছে। ইন্টারনেটের কাজ ছিল আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া, উন্মুক্ত না করে ওরা যেটা বলছে আমরা সেটা দেখছি, ওরা যেটা চাইছে আমরা সেটা দেখছি। গুগল যতটুকু দেখাতে চাইছে আমরা ততটুকু পাচ্ছি, তার বাইরে পাচ্ছি না। আসলে ইন্টারনেট আর আন্তর্জাতিক নেই, জাতীয় হয়ে গেছে। সেই জন্যই আমরা যে গোল্ডেন পিরিয়ডটা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য। এখন আমরা ভাবছি যে আমরা খুব ফ্রিডম টু এক্সপ্রেস, কিন্তু দেয়ার আর লট অফ লিমিটেশন। সেই সময়ের লিমিটেশনের থেকে এখনকার লিমিটেশন বুঝি আরও বেশি। সেই জন্যে আমাদের প্রকাশটা ক্রমাগত সীমিত হতে হতে একসময় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।